হামজা চৌধুরী সহ যারা আসছেন তাদেরকে নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো একটা অ্যাচিভমেন্ট পাই, সেটাকে নিয়ে যদি আমরা মনে করি যে আমরা বিশ্বকাপ লেভেলে পৌঁছে গেছি কিংবা পৌঁছে যাব, এটা আমি মনে করি যে এটা আমার কাছে মনে হয় যে জিনিসটা ঠিক না। যখন আমি খেলোয়াড় ছিলাম, ফুটবলার ছিলাম, তখন আমার মাথার মধ্যে চিন্তা ছিল যে আমি 22 জনের মধ্যে সেরা খেলোয়াড় হব। মানুষ বলবে যে বাবলু ইজ দ্য বেস্ট। আমি মর্নিং ক্লাবকে ইন্ডিয়ার মাটিতে সেরা 5টা টুর্নামেন্টের একটা টুর্নামেন্ট থেকে চ্যাম্পিয়ন করে এনেছি, সেটা হচ্ছে অল এয়ারলাইন্স টুর্নামেন্ট। তো এবার বিশ্বকাপ দেখে আমার কাছে মনে হয়েছে যে বিশ্ব ফুটবলের এমন একটা পর্যায়ে এখন চলে আসছে যে পরে আপনি বিশ্ব ফুটবলে নতুন কিছু দেখবেন, এই দেখাটা আমার মনে হয় শেষ হয়ে গেছে। আমার হাত ধরে মন্ত্রী মহোদয় পাঠ্যপুস্তকে আজকে তাইকোন্ডোকে প্রতিষ্ঠিত করেছে, মার্শাল আর্টকে লক্ষ লক্ষ ছেলেদের একটা একটা তাদের বিশ্বমঞ্চে দাঁড়ানোর একটা সুযোগ করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি রুমেল খান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র স্পোর্টস রিপোর্টার। সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা এই স্টুডিওতে এমন একজন জীবন্ত কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবো, যার সম্বন্ধে এক কথায় সবকিছু বলা সম্ভব না, তারপরও কিছু না বললেই নয়। তিনি একসময় ছিলেন ফুটবলার। লম্বা লম্বা পদক্ষেপে লাফিয়ে লাফিয়ে দ্রুত গতিতে ছুটতেন, খেলতেন সারা মাঠ জুড়ে। তাকে আটকে রাখা প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য ছিল বেশ কঠিন ব্যাপার। যে কোনো রক্ষণভাগ বিদীর্ণ করে ঢুকে পড়তেন, কখনো চাতুর্যতার সঙ্গে, কখনো শর্ট স্প্রিন্ট দিয়ে, কখনো আবার ডামি দৌড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের পরাস্ত করতেন। বল পায়ে ছিলেন বিপজ্জনক, রিসিভিং ও বল কন্ট্রোল ছিল চমৎকার। চলন্ত বলে দুর্দান্ত পাস দিতেন, ছিপছিপে ও হালকা পাতলা গড়নের ছিলেন। তিনি ছিলেন 70 দশকের অন্যতম সেরা ফুটবলার। বলা হতো তার পায়ে ছিল চুম্বক। 1955 সালের 5 মে রাজশাহীতে তিনি জন্মগ্রহণ করেন। খেলেছেন ব্রাদার্স ইউনিয়ন 1975 থেকে 1982 এবং 1985 সালে, মোহামেডান স্পোর্টিং ক্লাবে 1983, আবাহনী ক্রীড়াচক্রে 1984, ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে 1985, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে অতিথি প্লেয়ার হিসেবে 1985 সালে। মূলত মিডফিল্ডার হলেও তার পা থেকে এসেছে অসংখ্য দর্শনীয় গোল। 1978 ও 1979 সালে তিনি ছিলেন লিগের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা সম্পন্ন এই মিডফিল্ডার ঢাকা লিগে প্রায় 75টির মতো গোল করেছেন। তার নৈপুণ্যে 1981 সালে ব্রাদার্স ইউনিয়ন আগা খান গোল্ড কাপ ফুটবলের শিরোপা জয় করে। 1980 সালে তার অধিনায়কত্বে ব্রাদার্স ইউনিয়ন প্রথমবারের মতো ফেডারেশন কাপ ফুটবলে মোহামেডানের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। আন্তর্জাতিক ফুটবলে তিনি খেলেছেন 1975 থেকে 1982 সাল পর্যন্ত। তিনি ভলিবলও খেলেছেন। প্রথম বিভাগ ভলিবল লিগে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক হিসেবে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে ফুটবলেই তিনি জড়িয়ে পড়েন, সেটা কোচ হিসেবে। 1997 ও 1998 সালে তিনি ব্রাদার্স ইউনিয়ন, 1999 সালে মাস 3 আবাহনিক লিমিটেড এবং 1999 ও 2000 সালে মোহামেডানের কোচ ছিলেন। 2000, 2004 ও 2006 সালে তিনি 3 দফায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কোচ ছিলেন বাংলাদেশ বি দল, অনূর্ধ্ব 23 দল এবং অনূর্ধ্ব 16 দলেরও। তিনি রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত একজন ক্রীড়া ব্যক্তিত্ব বটে। যার কথা এতক্ষণ ধরে বললাম, তিনি ব্রাদার্সের বাবলু খ্যাত হাসানুজ্জামান খান বাবলু। ঢাকা সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি, বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেম্বার, বাংলাদেশ রেসলিং ফেডারেশনের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। আজ আমরা কথা বলবো সেই জীবন্ত কিংবদন্তি হাসানুজ্জামান খান বাবলুর সঙ্গে। বাবলু ভাই, কেমন আছেন? এই আছি, বেঁচে আছি, ভালো আছি। জি, আজকে আপনার সাথে একটু বিভিন্ন বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আমার প্রথম জানার হচ্ছে যে আপনি তো বেসিক্যালি ফুটবলের মানুষ। হ্যাঁ, অ্যাজ এ কোচ, অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ সংগঠক হিসাবে ফুটবলের সাথে আপনার নানা সময় কেটেছে, অনেক সময় কেটেছে, কিন্তু এখন আপনি কাজ করছেন সম্পূর্ণ ফুটবলের বাইরে অন্য ডিসিপ্লিনে। যেমন আপনার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন সদস্য, তার উপর এখন বর্তমানে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
তো এই ফুটবলের বাইরে অন্য খেলাধুলা নিয়ে কাজ করার আপনার কেমন লাগছে, আপনার অভিজ্ঞতাটা কেমন, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। এটা শুধু আপনার প্রশ্ন নয়, এটা অনেকেই এই প্রশ্নটা করেছে। আমার উত্তরটা হচ্ছে যে আমি ফুটবল ছেড়েছি আজকে প্রায় 46 বছর। তারপরে থেকে কিন্তু আমি কোচ এবং সংগঠক হিসাবে দায়িত্ব পালন করে এসেছি। একজন প্লেয়ারের দায়িত্ব হচ্ছে সে তার নিজেকে নিয়ে চিন্তা করে কিভাবে নিজের শ্রেষ্ঠত্বটাকে তুলে ধরবে সমাজে, দেশের কাছে। আর একজন কোচের দায়িত্ব হচ্ছে যে একটা টিমের সাফল্যটা কিভাবে আসবে। আর একজন সংগঠকের দায়িত্বটা হচ্ছে যে কিভাবে সংগঠক হিসাবে সেই প্রতিষ্ঠানকে, সেই ক্লাবকে, সেই জাতিকে সংগঠক হিসাবে, সেরা সংগঠক হিসাবে প্রতিষ্ঠিত করবে। সুতরাং তিনটাই চ্যালেঞ্জিং। আমি তিনটাকেই জীবনের চ্যালেঞ্জ হিসাবে মেনে নিয়েছি। যেমন প্লেয়ার হিসেবে এই দেশের সেরা খেলোয়াড়দের খাতায় হয়তো আমার নাম থাকবে। কোচ হিসেবেও আমি বাংলাদেশের সেরা কোচের সম্মানে সম্মানিত হয়েছি। আপনাদের ক্রীড়া লেখক সমিতির এই 1999 সালে আমাকে ইয়ার অব দি কোচ হিসেবে পুরস্কৃত করে। সুতরাং আমি যখন কোচিংয়ে এসেছি তখন আমি এটাই চিন্তা করেছি যে ফুটবলার হিসেবে আমার যা সাফল্য আছে, কোচ হিসেবেও আমি দেখাতে চাই যে একজন প্লেয়ার সে কোচ হিসেবেও তার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে পারে। আমি সেই জায়গায় আমি মনে করি যে কোচ হিসাবে আমার যে সাফল্য বাংলাদেশের ইতিহাসে এটা হয়তো বা হাতে গুনিয়ে কয়েকজনকে পাওয়া যেতে পারে। যেমন আমি মোহন ক্লাবকে লিগে চ্যাম্পিয়ন করেছি। আমি মোহন ক্লাবকে ইন্ডিয়ার মাটিতে সেরা 5টা টুর্নামেন্টের একটা টুর্নামেন্ট থেকে চ্যাম্পিয়ন করে এনেছি, সেটা হচ্ছে অল এয়ারলাইন্স টুর্নামেন্ট। সুতরাং এই সাফল্যগুলো আছে। আমি আন্ডার-19 ন্যাশনাল টিমকে আমি গ্রুপ পর্যায়ে খেলে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছি। আমি আন্ডার-16 টিমটিকে গ্রুপ পর্যায়ে খেলে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছি, চূড়ান্ত পর্বে নিয়ে গেছি। সুতরাং এই যে সাফল্যগুলা, আমি কোচ হিসাবে আমি জাতীয় দলেও প্রথম আমি যাত্রা শুরু করি 2000 সালে। বর্তমান যে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী, ওনার নেতৃত্বেই 2000 সালে কিন্তু আমরা ইউরোপ সফর করি লন্ডনে। সুতরাং কোচ হিসেবে আমার যে সাফল্য, এবং ধারাবাহিকভাবেই আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে আমি সোনার ক্লাবের প্রাক্তন প্লেয়ারদের সংগঠন, সেই সংগঠনের আমি মেম্বার হিসেবে ঢুকে সেখান থেকে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট হয়ে আমার দায়িত্ব শেষ করে দীর্ঘ 40 বছর আমি এই ক্লাবটার নেতৃত্ব দিয়ে আমি আসছি। তারপরেই আমাকে এই অন্তর্বর্তীকালীন যে সরকারটা আসলো ডক্টর ইউনূসের সময়, সেই সময় আমাকে সংগঠক হিসাবে আমাকে একটা ফেডারেশনের দায়িত্ব দিল, তাইকোন্ডো ফেডারেশন। যে এই ফেডারেশনটাকে একটা ক্রীড়া ফেডারেশন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে তখনকার যে সরকার, সেই সরকার দায়িত্ব দিল। আমি এবং এটাকে ঢুকে আমি চেষ্টা করেছি তাইকোন্ডো ফেডারেশনটাকে সর্বোচ্চ লেভেলে এটাকে সুন্দর পরিবেশ পরিস্থিতি তুলে এটা একটা অবকাঠামো তৈরি করে যাত্রাটা শুরু করেছিলাম। এখানে আপনাকে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে উনি একটা ডিক্লারেশন দিলেন যে আগামীতে 7টা ইভেন্টকে বাংলাদেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে। সেখানে তাইকোন্ডোর নামটা ছিল না, অথচ তাইকোন্ডো হচ্ছে আপনার অলিম্পিকভুক্ত একটি খেলা। স্বাভাবিকভাবেই আমাদের মন্ত্রী মহোদয়, যেহেতু ফুটবল অঙ্গনের মানুষ, আমিও ফুটবলের, আমি পরের দিন মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করি এবং ওনাকে বোঝাতে সক্ষম হই যে তাইকোন্ডোটাকে শুধু তাইকোন্ডো না, তাইকোন্ডো, জুডো, কারাতে, আপনার উশু, এই সমস্ত যে গেমস এগুলো এক কথাতে একটা মিনিং হয়, সেটা হচ্ছে মার্শাল আর্ট। আপনি যদি কারাতেটাকে বাদ দিয়ে মার্শাল আর্টটাকে যদি অন্তর্ভুক্ত করে দেন পাঠ্যপুস্তকে, তাহলে সারা দেশের লক্ষ লক্ষ ছেলে পেলে যারা ক্লাব করে, যারা সংগঠন হিসেবে দায়িত্ব পালন করে, তারা স্কুলে অন্তত এই মার্শাল আর্টে এই তাইকোন্ডোটাও করতে পারবে। এটা আমি যখন অলিম্পিকের একটা ইভেন্ট, তখন এটা মন্ত্রী মহোদয় এটা তাৎক্ষণিকভাবে আমলে নেন এবং সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে পাঠ্যপুস্তকে এটা অন্তর্ভুক্ত করেন। এটা একজন সংগঠক হিসাবে আমি মনে করি যে মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে যে রেসপেক্ট, যে সম্মান দেখিয়ে এটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছেন। অন্তত আমি এই ফেডারেশনে এখন থাকি না থাকি, যেখানেই থাকি, অন্তত জাতি জানবে যে আমার হাত ধরেই মন্ত্রী মহোদয় পাঠ্যপুস্তকে আজকে তাইকোন্ডোকে প্রতিষ্ঠিত করেছে, মার্শাল আর্টকে লক্ষ লক্ষ ছেলেদের একটা
একটা তাদের বিশ্বমঞ্চে দাঁড়ানোর একটা সুযোগ করে দিয়েছে। এটা আমাকে আমি মানে অন্তস্থ থেকে কৃতজ্ঞতা এবং মানে কি বলবো যে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমার এটা সারা জীবনের একটা ইয়ে থাকবে যে কারোর হাত দিয়ে না কারোর হাত দিয়ে কোনো কিছু হয়, অন্তত আমার কথা অনুযায়ী মন্ত্রী মহোদয় যে আমাকে যে সম্মানটা দেখিয়েছে এর জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ। সুতরাং সংগঠক হিসাবে আমি এখন আমাকে কয়েকদিন আগেই আপনারা জানেন যে সমস্ত ফেডারেশনগুলোকে বদল করা হয়েছে, অ্যাডক কমিটি ভেঙে আবার একটা নতুন অ্যাডক কমিটি করেছে। আমাকে এখন রেসলিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়েছে। সুতরাং আমি চেষ্টা করবো রেসলিং ফেডারেশনটাকে কিভাবে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায়, কিভাবে সারা দেশব্যাপী এটাকে ছড়িয়ে দেওয়া যায় এবং এখান থেকে এশিয়ান গেমস সহ বিভিন্ন গেমসে, আন্তর্জাতিক গেমসে আমাদের দেশি বিদেশি সমস্ত জায়গায় কিভাবে এই ছেলেপেলেদেরকে তৈরি করে রেসলিংটাকে জনপ্রিয়তার শীর্ষে নেওয়া যায়, সেই ব্যাপারে আমার একটা ভূমিকা থাকবে। এবং সেই জায়গায় যদি আমি সফল হতে পারি তাহলে এই সংগঠক হিসাবে, এই যে বললাম যে সংগঠক হিসাবে দায়িত্বটা হচ্ছে যে আমি সেই সংগঠনটাকে সারা দেশের কাছে আন্তর্জাতিকভাবে এবং দেশীয় কম্পিটিশনগুলোতে কীভাবে সেটাকে প্রতিষ্ঠিত করতে পারছি, কতটা সততা নিয়ে, কতটা অনেস্টি নিয়ে, কতটা ডেডিকেশন নিয়ে আমি যে জিনিসটাকে করতে পারবো, সেই জায়গাটায় আপনারা যারা আছেন তারা মূল্যায়ন করবেন। কারণ আমি জীবনের শুরু থেকেই সংগঠক হিসাবে আমি সততার সাথে খেলোয়াড় জীবন, কোচিং জীবন এবং সংগঠক জীবনটাকেও পার করছি। এবং আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আমাদের পূর্বপুরুষরা বলতো যে অনেস্টি যদি থাকে তাহলে সাফল্য পাওয়া যায়, সবার শেষে হলেও পাওয়া যায়। সেদিক থেকে আমি চেষ্টা করছি, সরকার আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন যে হামজা, সুমিত সোম, ফাহমিদুল সহ বেশ কয়েকজন প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার কিন্তু এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলছেন। তা আপনার কাছে কি মনে হয় এই খেলোয়াড়গুলো জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়াতে বাংলাদেশ দলের ফুটবলের অবস্থাটা এখন কোন পর্যায়ে দাঁড়িয়েছে এবং এই দলটার ভবিষ্যৎ কেমন দেখছেন, এই বিষয়ে যদি একটু বলতেন। না, প্রশ্নটা আপনার করেছেন, এটা স্বাভাবিকভাবে এটা করবেন, এটা বলার অপেক্ষাই রাখে না। তার কারণ আমার তো শুরুটাই ফুটবল দিয়ে, জীবনটাই ফুটবল দিয়ে। আজকে আপনারা আমাকে ডেকেছেন একজন ফুটবলার হিসেবে। বর্তমান বাংলাদেশের ফুটবলের যে অবস্থান, হামজা সহ, সমিত সহ যে কয়জনই বিদেশি বংশোদ্ভূত ফুটবলাররা আমাদের আসছে, তাদের হাত ধরে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে, এটা সবারই প্রত্যাশা। কিন্তু আমি যেহেতু একজন টেকনিক্যাল পার্সন, আমি প্রায় দীর্ঘ 20 বছর কোচিং করেছি, ফুটবল খেলেছি, সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার হাত ধরে 2010 সালে বাংলাদেশ এশিয়া গেমসে আমাদের বর্তমান মাননীয় মন্ত্রী কেরামতুল মহোদয়, ওনার নেতৃত্বে কিন্তু আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি। সুতরাং ফুটবলের অভিজ্ঞতা থেকে বলি যে একটা দেশের ফুটবলে যদি অবকাঠামো না থাকে তাহলে আপনি তাৎক্ষণিকভাবে হয়তো একটা রেজাল্ট পাইতে পারেন, কিন্তু এটার কোনো স্থায়িত্ব থাকবে না। আজকে আমাদের হামজা চৌধুরী, সুমিত সোম সহ যারাই আসছেন, তাদেরকে নিয়ে আপনি তাৎক্ষণিকভাবে একটা রেজাল্ট পেতেই পারেন। আমাদের সামনে সাব ফুটবল আছে, সাব ফুটবলে আমরা হয়তো চ্যাম্পিয়ন হতেই পারি। কিন্তু এটা নিয়ে আমি মনে করি যে ফুটবল এবারকার যে বিশ্বকাপটা হয়ে গেল, এই বিশ্বকাপটাতে আপনারা দেখেছেন, বুঝতে পেরেছেন যে বিশ্ব ফুটবলটার কোন জায়গায় পৌঁছে গেছে। আমরা যদি এইরকমভাবে আমাদের এই সাব ফুটবল কিংবা আমাদের এই হামজা চৌধুরী সহ যারা আসছেন তাদেরকে নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো একটা অ্যাচিভমেন্ট পাই, সেটাকে নিয়ে যদি আমরা মনে করি যে আমরা বিশ্বকাপ লেভেলে পৌঁছে গেছি কিংবা পৌঁছে যাব, এটা আমি মনে করি যে এটা আমার কাছে মনে হয় যে জিনিসটা ঠিক না। এইভাবে চিন্তা ভাবনাটা করা উচিত না। পৃথিবীর যে সমস্ত দেশ আজকে বিশ্বকাপে খেলছে কিংবা ফুটবলের উন্নতির দেশের সারিতে চলে গেছে, তাদের প্রত্যেক দেশে দেখবেন আপনি একটা অবকাঠামো, প্রথম হচ্ছে অবকাঠামো। সেই অবকাঠামোর স্ট্রাকচার যদি আমি তৈরি না করতে পারি, একটা গাছ আমি যদি বুনি, সেটাকে যদি ঠিক মতো পরিচর্যা না করি, তাহলে ফলটা আমি খাবো 5 বছর পরে যায়, 10 বছর পরে যায় ফলটা খাবো। সেই জায়গাটাতে আমরা হাত দিচ্ছি না। আমরা সেই জায়গাটাতে হাত না দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে একটা রেজাল্টের জন্য আমরা এই সমিত সম তারপরে হামজা চৌধুরীর মতো প্লেয়ারদেরকে এনে হয়তো তাৎক্ষণিকভাবে আমরা একটা রেজাল্ট করে আমরা ভাবা নিতে চাচ্ছি। আমি মনে করি যে আমি এটার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত। আমাকে আগে অবকাঠামো তৈরি করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, সেটা হচ্ছে চায়না, তারা 20 বছরের একটা প্রোগ্রাম হাতে নিল
যে তারা 20 বছরের ভিতরে তার জাতিকে বললো যে 20 বছরের ভিতরে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। এবং আপনি বিশ্বাস করেন 18 বছরের মাথায় কিন্তু চায়না বিশ্বকাপ খেলেছে। সুতরাং তারা অবকাঠামো তৈরি করেছে, সেই অনুযায়ী তারা তারা ট্যালেন্ট হান্ট করেছে এবং সেইটাকে নিয়ে আজকে যার বয়স 12 বছর 14 বছর, সেই ছেলেটা 10 বছর পরে যায় যখন পরিপূর্ণতা পাবে, তখন তার কাছে আপনি তখন সেই ফেডারেশনের কাছে কিংবা জাতির কাছে আপনি জবাব চেতে পারেন যে তোমাকে এতদিন সময় দেওয়া হলো, তুমি এখনো কেন কিছু করতে পারলাম না। সুতরাং আমাদের দেশের যখন যারাই ক্ষমতায় আসছে, যখনই যে সরকার ক্ষমতায় আসছে, তখন তারা তাৎক্ষণিকভাবে একটা কথা বলে যে আমরা 2022 সালে বিশ্বকাপ খেলবো, আমরা আগামীতে বিশ্বকাপ খেলবো, আমরা এবার চূড়ান্ত পর্বে যাব। এই যে জিনিসগুলো এগুলা বলে আমাদের দেশের জনগণকে সহজে বুঝ দেওয়ার একটা উছিলা মাত্র। আমি মনে করি যে আপনি স্ট্রাকচার তৈরি করতে হবে। আমি একটা উদাহরণ আপনাকে দিই, আমি হয়তো আবার ভবিষ্যতে কোনো সময় আপনাদের সাথে দেখা হবে, বলতে পারবো কি পারবো না, আজকে আমি বলে রাখছি আপনাদেরকে। জাপান ফুটবল বিশ্বকাপ খেলে গত কয়েকটা বিশ্বকাপ ধরে তারা রেগুলার খেলছে এবং তারা ভালো খেলছে, আস্তে আস্তে তারা ভালো খেলছে। এবারও জাপান কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে। এই জাপান কিন্তু তৈরি করার ক্ষেত্রে বছরে $2 থেকে $250 মিলিয়ন খরচ করে, শুধু তৈরি করার খাতিরে। এই ছেলে পেলেদের বয়স ভিত্তিক থেকে শুরু করে তারা ন্যাশনাল টিমে ঢুকবে এই পর্যন্ত তারা $2 থেকে $250 মিলিয়ন প্রতি বছর খরচ করে। আমাদের এখানে গত 20 বছর 30 বছর 40 বছর 50 বছরে $2 মিলিয়ন খরচ করা হয়েছে এখানে, আমি জানি না। সুতরাং আমি মনে করি যে যতদিন পর্যন্ত আমরা এই অবকাঠামো তৈরি করতে না পারবো, এই স্ট্রাকচারে আমরা হাত না দিতে পারবো, আমরা সেইভাবে চূড়ান্তভাবে ট্যালেন্ট হান্ট করে আমরা সেই জায়গাটাকে ইনভেস্ট করে সেখান থেকে যদি নতুন প্রজন্ম আমরা আনতে পারি, এবং এটাকে একটা চ্যালেঞ্জ দিতে হবে যারাই দায়িত্বে থাকবেন। আজকে ফুটবল ফেডারেশনের দায়িত্বে তারাই আছেন, তারা একটা চ্যালেঞ্জ দিয়ে দিই যে 5 বছরের ভিতরে 10 বছরের ভিতরে আমরা চেষ্টা করব ফুটবলটাকে অন্তত এশিয়ান লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আমরা সাবকে চ্যাম্পিয়ন হব, আমরা এখনো সাব গুণটি পার হতে পারিনি, তারপরে তো হলো এশিয়ান টপ লেভেলে, তারপরে বিশ্বকাপ। সুতরাং এগুলো ধাপে ধাপে যাওয়ার জন্য যা করণ সেই জায়গাগুলায় আমি মনে করি যে ইনভেস্ট করা উচিত, এবং সেই জায়গাগুলো হাত দিয়ে সেই অবকাঠামো তৈরি করে আমাদের দেশে প্রায় 20 কোটি দেশের মানুষ, আমরা এখানে এখনো পর্যন্ত সাবকেই টকাইতে পারিনি, শুধুমাত্র ওই অবকাঠামো তৈরি করার না করার কারণে। সেই জন্য আমি রিকোয়েস্ট রাখবো একজন ফুটবলার হিসাবে যে অ্যাটলিস্ট অবকাঠামোটা তৈরি করেন এবং সেই জায়গাটা ইনভেস্ট করেন, এবং আপনার সুদূর প্রসারী 10 বছর 15 বছর 20 বছরের টার্গেট নিয়ে আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি যে এই যে নতুন করে দিয়ে যে যাত্রাটা শুরু করেছেন, এটা হচ্ছে পাইপলাইন। সেই 10 বছর 8 বছর 10 বছর 12 বছর ছেলেপেলেদের থেকে যাত্রা শুরু হবে, 10 বছর পরে যে তাদের কাছে আপনি রেজাল্ট পাবেন। সেটা যদি সঠিকভাবে, এটাও একটা অবকাঠামো মনে করতে পারি আমি মনে করি যে এইভাবেও যদি একটা ফুটবল ফেডারেশন তার ফুটবলকে নিয়ে যাত্রা শুরু করে, বিভিন্ন ফেডারেশনগুলো যদি তাদের বাচ্চাদেরকে নিয়ে যদি 10 বছরের প্ল্যানিং নিয়ে যদি আগাইতে পারে, আজকে যার বয়স 10 বছর 10 বছর পরে তার বয়স 20 বছর, তখন আমি বলতে পারি যে হ্যাঁ তুমি কি করতে পারলা। সুতরাং এই অবকাঠামোটার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, তাইলে পারি আমাদের দেশে যে সৃষ্টি হবে। আপনি এখন দেখেন একটা ফুটবলে এখন 64টা জেলার কোনো জেলায় নিয়মিত লিগ হয় না। এই বাস্তবতাটা আপনাকে মানতে হবে, সেই লিগগুলোকে চালু করতে হবে। সেই লিগগুলো চালু এক সময় ধরেন এটা পাকিস্তান আমলে বলেন কিংবা স্বাধীনতার পরপরই বলেন, একটা স্ট্রাকচার ছিল যে কি ইন্টার স্কুল ফুটবলটা রেগুলার হবে, ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবলটা রেগুলার হবে, হ্যাঁ প্রতিটা জেলাতে লিগগুলো হবে। সেখান থেকে ঢাকার কর্মকর্তারা যে বাছাই করে প্লেয়ারগুলো নিয়ে এসে ক্লাবে খেলাবে এবং সেখান থেকেই ন্যাশনাল টিমে ঢুকবে। এই মিনিমাম স্ট্রাকচারটুকু কিন্তু নষ্ট হয়ে গেছে। এই ঢাকায় ধরেন ইউনিভার্সিটি ফুটবল, আমরা ইউনিভার্সিটি টিমে খেলেছি, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ইউনিভার্সিটি টিম অলওয়েজ চ্যাম্পিয়ন হয়েছে, 2-1 বার হয়তো হতে পারেনি, কিন্তু অলওয়েজ চ্যাম্পিয়ন হয়েছে। তার কারণ দেশের সব সেরা প্লেয়াররা লেখাপড়ার মাধ্যমে ইউনিভার্সিটিতে তখন কোটা ছিল, কোটাতে ভর্তি হতো এবং সেখান থেকেই তারা ইউনিভার্সিটি টিমে খেলতো। এই স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে গেছে। সুতরাং সেই জায়গাগুলোকে যদি হাত দিয়ে বর্তমান গভর্নমেন্ট যেভাবে নতুন করে স্পোর্টসকে এবং হাত দিয়েছে, এইভাবে যদি সমস্ত ফেডারেশনগুলোকে এবং ফুটবল ফেডারেশন সহ সবাইকে যদি এরকম একটা স্ট্রাকচার কিংবা এরকম একটা বেঁধে দেয় যে আগামী 20 বছর কিংবা 10 বছর কিংবা 15 বছরের একটা টার্গেট নিয়ে আগাইতে হবে এবং এই অ্যাচিভমেন্ট পেতে হবে। সেই অ্যাচিভমেন্টগুলো পৃথিবীর যে সমস্ত দেশ আজকে বিশ্বকাপ খেলছে, অলিম্পিকে যাচ্ছে,
কিংবা এশিয়ান গেমসে যাচ্ছে, এই যে আপনার কমনওয়েলথ গেমসে ইন্ডিয়া অনেক মেডেল আমি দেখছি, রেগুলার আমি খেলা দেখি রাজ্যে, ওখানে কিন্তু অনেক মেডেল তারা অর্জন করেছে। ইন্ডিয়া যদি পারে, তাদের ভৌগোলিক অবস্থান আমাদের অবস্থান কিন্তু অলমোস্ট সেম, ওরা যদি পারে আমরা কেন পারবো না? শুধুমাত্র আমাদের এই স্ট্রাকচারাল যে প্রবলেমটা, এটাকে আমরা কোনো সময় নজর দিই নাই, এই জায়গাটায় হাত দিই। সুতরাং এই জায়গাটা হাত দিলে আমি মনে করি যে আমাদের আগামী রাতারাতি হওয়া সম্ভব না। আমাদের ক্রীড়ামন্ত্রী মহোদয় প্রতিনিয়ত কথা বলছেন যে রাতারাতি সম্ভব না। আমরা একটা জিনিসকে হাত দিয়ে আমরা সেই জায়গায় সেইভাবে ইনভেস্ট করি, যদি আমরা আগাতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ সেই ক্রীড়াঙ্গনে এগিয়ে যাবে। চিন্তা যে আপনি বিশ্বকাপের প্রসঙ্গে কথা বলেন, আমি বিশ্বকাপ প্রসঙ্গে একটা এখন প্রশ্ন বলবো যে এবারে নিশ্চয়ই এবার 2026 বিশ্বকাপের খেলা আপনি দেখেছেন বা উপভোগ করেছেন, এই খেলাগুলো আপনার দেখতে কেমন লেগেছে বা মূল্যায়নটা কিভাবে করবেন? সব মিলিয়ে কেমন ছিল বিশ্বকাপটা? বিশ্বকাপ তো এবার বিশ্বকাপ দেখে আমার কাছে মনে হয়েছে যে বিশ্ব ফুটবলের এমন একটা পর্যায়ে এখন চলে আসছে, যে পরে আপনি বিশ্ব ফুটবলে নতুন কিছু দেখবেন, এই দেখাটা আমার মনে হয় শেষ হয়ে গেছে। এমন কোনো কিছু নাই যেটা বিশ্ব ফুটবল আমরা এখন এই অন্তত 2026 সালে আমরা শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গেছি। এখন কি হতে পারে? নতুন একটা কিছু হতে পারে, সেটা হলো যে মাথায় মাথায় বল নিয়ে যায় গোলের ভিতরে ঢুকাই দিলেন, হ্যাঁ, পায়ে পায়ে বল নিয়ে ইয়ারে বল নিয়ে ছিলেন। মাঠের কারুকাজে এমন কিছু নাই যে বিশ্ববাসী আর দেখে নাই। সুতরাং এই মেসি, ম্যারাডোনা, পেলে এই সহ এই গত 10টা ওয়ার্ল্ড কাপে বিশ্ববাসী যে ফুটবল দেখেছে, নতুন কিছু দেখার কিছু আছে বলে আমি জানি না। সর্বশেষ মেসি যে জাদুঘরী জিনিস দেখিয়ে গেছে, এর আগে ম্যারাডোনা দেখিয়েছে, সুতরাং পেলের সময় পেলে দেখিয়েছে। এখন আমি মনে করি যে এই নতুনত্ব মানুষ দেখতে চায়। এইবারকার বিশ্বকাপে আমার কাছে যেটা মনে হয়েছে অন্যান্য বিশ্বকাপের তুলনায়, যে গতি, পাওয়ার, রাফ ট্যাকলিং, বিশেষ করে এবার আর্জেন্টিনার যে ফুটবলটা খেলেছে, মানুষ, এই দেশের মানুষ ম্যাক্সিমাম আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আমার কাছে মনে হয়েছে আর্জেন্টিনা যে ফুটবলটা খেলেছে তারা দৈহিক শক্তিটাকে বেশি রকম জোর দিয়েছে। কিন্তু মেসি তার নর্মাল ফুটবল খেলে, মেসির কারণে কিন্তু আর্জেন্টিনা ফাইনালে গেছে। সুতরাং আমি মনে করি যে এই মানুষ কি দেখতে চায়, যেমন স্পেন, আমার কাছে যেটা মনে হয়েছে, স্পেন যে ফুটবলটা খেলেছে সারা বিশ্ববাসীর মনটা জয় করেছে। যে তারা ফুটবল, যেমন তাদের পাওয়ার, তেমন স্পিড, তেমন তাদের স্কিল, তেমন তাদের নিজেদের ভিতরে বোঝা করা। হ্যাঁ, রীতিমতো অনেকেই প্রেডিক্ট করেছে যে না, এবার স্পেন চ্যাম্পিয়ন হওয়া উচিত, এবং স্পেন কিন্তু সবাইকে মানে তাদের যোগ্যতর দল হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করেছে যে হ্যাঁ, তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রাখে। তো স্পেনের খেলা থেকে সবাই খুব অভিভূত হয়েছে। আমিও যে নান্দনিক ফুটবল, যেটা একসময় ব্রাজিল খেলতো, সেই নান্দনিক ফুটবলটা আমি দেখতে পেরেছি, এবং শৈল্পিক ফুটবলটা আমি দেখতে পেরেছি স্পেনের মাধ্যমে। কিন্তু আর্জেন্টিনা যে ফুটবল খেলেছে, এবং নতুন কতগুলো দেশ আসছে, আফ্রিকান দেশ আসছে, ভারতে সহ, তাদের যে ফিজিক, যে পাওয়ার, যে স্পিড, যে গতি, সেই তুলনা চিন্তা করতে গেলে আমরা বাংলাদেশ কোথায় আছি, এটা যদি একবার আমরা চিন্তা করি যে আমরা কোথায় চলে গেছে বিশ্ব ফুটবল, আমরা কোথায় আছি, তাহলে পরে অন্তত অবকাঠামো যেটা স্ট্রাকচারের দিকে নজরটা দিবে বাংলাদেশ, এটাই আমি প্রত্যাশা করবো। যে রাতারাতি আমরা কোনো কিছুই আমাদের রাতারাতি করা সম্ভব না, আর যদি কোনো কিছু পেয়েও যাই সেটা নিয়ে উৎফুল্ল হওয়া, তাৎক্ষণিকভাবে আমরা একটা রেজাল্ট পেতেই পারি, ডাজেন্ট মিন যে আমরা বিশ্বকাপে পৌঁছে যাবো। সেই জায়গায় পৌঁছতে গেলে এবার একটা বিশ্বকাপটাকে যদি সামনে রেখে আমরা এগোই, তাহলে আমি মনে করি যে এটা আমাদের দেশের জন্য ভালো হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি নিজেকে কোন পরিচয়ে আপনি নিজেকে প্রাউড ফিল মনে করেন বা গর্বিত অনুভব করেন? এজ এ ফুটবলার, এজ এ কোচ, এজ এ সংগঠক, কোন পরিচয়টা আপনাকে বেশি আত্মবোধ? না, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, এটা খুব কঠিন প্রশ্ন, কিন্তু আমি এটাকে সহজভাবে এইভাবে নেই। সেটা হচ্ছে, যখন আমি খেলোয়াড় ছিলাম, ফুটবলার ছিলাম, তখন আমার মাথার মধ্যে চিন্তা ছিল যে আমি 22 জনের মধ্যে সেরা খেলোয়াড় হবো। মানুষ বলবে যে বাবলু ইজ দ্য বেস্ট। আমার নিজেকে নিয়ে আমি তখন চিন্তা করছি, হয়তো আমার টিম হেরে গেছে, কিন্তু মানুষ খেলার পরে বলছে বাবলু ইজ দি বেস্ট, বাবলু ওয়াজ দি বেস্ট ইন দি ফিল্ড। এইটা আমার ভেতরে তখন এই চিন্তাটা, চেতনাটা ছিল বেশি, যে আমি টিম, অপোনেন্ট, ডিক্লেয়ার করিস, আমি নিজেকে প্রমাণ করব, মানুষ বলবে, পেপার পত্রিকায় আসবে যে না, বাবলু ওয়াজ দি বেস্ট। এইটা আমি আমার খেলোয়াড় জীবনটাকে এইভাবে উপভোগ করছি, এবং আমি মনে করি যে দ্যাট ওয়াজ মাই বেস্ট এজ এ ফুটবলার। আমার সবচেয়ে পরিচয়ের 1 নম্বর জায়গাটা হচ্ছে আমি একজন ফুটবলার হিসেবে আমার এটা গর্ব হয়ে পড়ে। আমি আজকে আপনাদের এখানে বসে আছি বিকজ অফ ফুটবল। আমি ফুটবলার বাবলু দেখি আপনারা আমাকে ডেকেছেন।
2 নম্বর হচ্ছে যে আমার চ্যালেঞ্জিং হচ্ছে যে আমি ফুটবল ছাড়ার পরে যখন আমি কোচিং গিয়েছি তখন আমি ভুলে গেছি যে আমি একজন ফুটবলার ছিলাম। তখন আমার দায়িত্বটা ছিল যে আমি টোটাল টিমটাকে নিয়ে চ্যাম্পিয়ন করে বের করে দিয়ে আমি সংগঠন কোচ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো যে না, বাবলু সেরা কোচ। আমি আপনাদের দোয়ায় আমি সেই জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি বাংলাদেশে দীর্ঘ প্রায় 15 বছর কোচিংয়ের সঙ্গে জড়িত ছিলাম। 15 বছরে আমি যে সাফল্য যা পেয়েছি তাতে আমি মনে করি যে আমার যে চ্যালেঞ্জ ছিল যে কোচ হিসাবে সেই জায়গায় আমি সাকসেস ফুললি আমি আমার ক্যারিয়ারটাকে শেষ করতে পেরেছি। তারপর আসেন সংগঠক হিসাবে দায়িত্বটা তো আরো বিশাল দায়িত্ব। সেটা হলো যে একটা ফেডারেশনকে কিংবা একটা ক্লাবকে সংগঠক হিসাবে এই শ্রেষ্ঠত্বর জায়গাতে নিয়ে যাওয়া, যে ভূমিকা রাখা, যে ধরেন আমাদের দেশে সিলেকশনটা নানানভাবে অনেকেই বলে সিন্ডিকেট অমুক টমক, এগুলো তো আমি বিশ্বাস করি না। আমি সময় সংগঠক হিসাবে মনে করেছি, আমি করি এখন পর্যন্ত, যে সেরা ছেলে সেই সেরা ছেলেটাকেই আমি কালেক্ট করে আমার টিমে নিব। সেই জায়গায় কোচ ম্যানেজার যদি কোনো সমস্যা হয়, আমি অ্যাজ এ সংগঠক আমার ক্ষমতা দিয়ে আমি সেটাকে প্রোটেক্ট করব। এটা হচ্ছে আমি সংগঠক হিসাবে যে আমার সরকার যে আমাকে টাকা দেয়, আমি স্পন্সর যে টাকা দেয়, সেই টাকাগুলো সঠিকভাবে সঠিক জায়গায় ইউজ হচ্ছে কিনা, ব্যবহার হচ্ছে কিনা, সেই জায়গাগুলোকে সংগঠক হিসাবে আমি চেষ্টা করেছি। এই দীর্ঘ প্রায় 20 বছর ধরে সংগঠক হিসাবে দায়িত্ব পালন করছি, যে আমার হাত দিয়ে আমি 1 টাকা কোনো সময় নাড়াচাড়া করি না, কিংবা কেউ কোনো অবৈধভাবে কোনো টাকা পয়সা কিংবা অ্যাডভান্টেজ নিয়ে যাবে এটার কোনো সুযোগ আমি দেয়নি। সুতরাং সংগঠক হিসাবে আমার দায়িত্বটা হচ্ছে পবিত্র দায়িত্ব। ক্রীড়াঙ্গনটাই হচ্ছে একটা পবিত্র, এখানে অপবিত্রতার কোনো জায়গা নেই। আমি নিজেকে পবিত্রতার সাথেই দায়িত্বটা পালন করেছি, এবং সংগঠক হিসাবে যে কদিন বেঁচে থাকবো, আমাকে যদি দায়িত্ব দেয় কোনো দায়িত্বটা, সেই দায়িত্বটায় আমি পালন করবো, এবং কেউ যদি কোনো অনিয়ম কোনো ব্যত্যয় করে সেখানে আমি ঢাল হয়ে দাঁড়াবো। এটাই হচ্ছে আমার সংগঠক হিসাবে আমার এটা চ্যালেঞ্জ। আমি সেইভাবেই 3টাকে 3 ভাবে মূল্যায়ন করলাম। তবে আমি সবচেয়ে শ্রেষ্ঠতম, যদি আমাকে বলেন যে আপনার শ্রেষ্ঠতম জীবনের অধ্যায়টা কোনটা, সেটা হলো ফুটবলার বাবলু। এখনো আমার বয়স প্রায় 72 ছুঁই, কিন্তু এখনো মানুষ রাস্তা দিয়ে গেলে বলে যে বাবলু যাচ্ছে। এটা আমার প্রাপ্তি। শেষ প্রশ্ন হচ্ছে যে পুরো কেরিয়ার নিয়ে ফুটবলার, কোচ, সংগঠক, পুরো 3টা পরিচয় তো আপনার পুরো কেরিয়ার। পুরো কেরিয়ার নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট, আর যদি কোনো আক্ষেপ আছে কিনা, যদি থাকে আক্ষেপটা কি? আক্ষেপের ধরেন আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে সম্মান দেওয়ার মালিক তো উপরওয়ালা। আমি আজকে একজন ফুটবলার হিসেবে, একজন কোচ হিসেবে, একজন সংগঠক হিসেবে আমাকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছে, আপনাদের মানুষের দোয়াতে এবং আমার নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে যে সম্মানটা পেয়েছি, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। যে বাংলাদেশে তো এরকম হাজারো মানুষ আছে, লক্ষ মানুষ আছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা যে প্লেয়ার হিসাবে, কোচ হিসাবে, সংগঠক হিসাবে যে সম্মানটুকু দিয়েছে, আজকে ক্রীড়ামন্ত্রী মহোদয়, উনি যেহেতু স্পোর্টস থেকে উঠে আসছেন, উনি আমাকে যে সম্মান দেখিয়েছেন, আমাকে যে রেসপেক্ট দেখিয়েছেন। আপনি জানেন কিছুদিন আগে হঠাৎ করে আমাকে বিকেএসপি থেকে ফোন দিয়েছে যে আপনাকে বিকেএসপির গভর্নিং বডির একজন সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে দায়িত্বটা দিয়েছেন। আমি মনে করি যেটা একটা ঐশ্বরিক একটা আমাকে আল্লাহ তাআলা হয়তো এই সম্মানটুকু দিয়েছেন, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে এই রেসপেক্টটা দিয়েছেন। সুতরাং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আপনি জেনে খুশি হবেন, আমি যখন 2006 সালে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, পরের দিন পত্রিকায় উঠেছে বিতর্কহীন জাতীয় ক্রীড়া পুরস্কার। এটা আমাকে আনন্দিত করে, এটা আমাকে গর্বিত করে যে আমি যে পুরস্কারটা পেয়েছি এটা বিতর্কহীন পুরস্কার। আপনারা সাংবাদিকরা স্বীকৃতি দিয়েছেন। আমি যেদিন সেরা কোচের পুরস্কার পেয়েছি, সেটা আপনাদের ক্রীড়া লেখক সমিতি আমাকে বর্ষসেরা ক্রীড়া পুরস্কারটা দিয়েছেন অ্যাজ এ কোচ। সুতরাং সেটা আমি মনে করি যে এগুলো সব ঐশ্বরিক, এটা আল্লাহ তাআলার তরফ থেকেই এই সম্মানগুলো আসে। আমি যদি জোর করে কোনো কিছু আদায় করতে চাই, আমি সেটাতে বিশ্বাস করি না। যা কিছু জীবনে পেয়েছি, আগামীতে যদি কোনো সম্মান পাই, উপরওয়ালা যদি লেখা থাকে, যদি আপনাদের ভালোবাসায় যদি সম্মান পাই, সেটা আমি গ্রহণ করব। কিন্তু আমি কোনোদিনও কোনো কিছু কোনো নিজের থেকে কোনো তদবির করে, কোনো কাউকে ধরপাকড় করে, কোনো রকম কোনো ইউটি করে আমি যা কিছু অর্জন, এটা নিয়ে আমার আত্মতৃপ্তি, এটাই আমার জীবনের অহংকার। আমি 2006 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আমি 1999 সালে সেরা কোচের সম্মানিত হয়েছি। আমাকে ইউএসএ বাঙালি কমিউনিটি
আপনারা আমাকে লাইফ টাইম আজীবন সম্মাননায় সম্মানিত করেছেন। আমি কিছুদিন আগেও বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে অ্যামেচার রেসলিং ফেডারেশনের আমাকে সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন সরকার। আমি বর্তমানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি সনাদ ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। আমি বাংলাদেশ ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম দীর্ঘ 8 বছর। সুতরাং এগুলো সব কিছুর প্রাপ্তিতেই আমি মনে করি যে আমার এই সম্মানটা আল্লাহ আমাকে দিয়েছে, এবং আমি গর্ব করি যে আমি আমার নিজের যোগ্যতা, দক্ষতা এবং মানুষের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাকে সম্মানটা দিয়েছে। আমি এটা নিয়েই আমার বাকি জীবনটা আপনাদের এই ভালোবাসা এবং এই সম্মান নিয়ে যেন জীবনটা পার করে দিতে পারি। আজ পর্যন্ত আমি এরকম কেউ শুনি নাই যে হ্যাঁ এই বাবলু ছেলেটা খারাপ, বা বাবলু লোকটা মানুষটা ভালো না, বাবলু মানুষটা ব্যবহার ভালো না, এই কথাটা আজ পর্যন্ত শুনি নাই। সুতরাং এই ভালোবাসাটুকু নিয়েই জীবনের বাকি অংশটুকু পার করে দিতে চাই। এর জন্য আর আজকে আপনারা ডাকছেন, আপনাদের এই প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে নিয়ে আপনারা একটা স্পেশাল প্রোগ্রাম করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের পত্রিকার সম্পাদক সহ যারাই আছেন সম্পৃক্ত সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সাথে আর কোনো প্রশ্ন থাকলে দিতে পারি, আর নাইলে আপনি যদি মনে করেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে অন্তত আমাকে আমার মতো একটা মানুষকে আপনারা নিয়ে আজকে এই সম্মানিত করেছেন। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক মন্ডলী, আমরা শুনলাম এতক্ষণ আমাদের জীবন্ত কিংবদন্তি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব হাসানুজ্জামান খান বাবলুর বেশ কিছু মূল্যবান স্মৃতিচারণমূলক অনেক মূল্যবান কথাবার্তা। আশা করি অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে। তা পরবর্তীতে ইনশাল্লাহ আবার পরবর্তী অন্য কোনো অতিথিকে নিয়ে আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।